আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকটের স্পষ্ট প্রভাব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। অনেক পাম্পে গ্যাস না থাকায় সরবরাহ কার্যত বন্ধ। কোথাও আবার চাপ এতটাই কম যে গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে স্বাভাবিক সময়ের দীর্ঘ লাইনও এখন নেই। অনেক পাম্প প্রায় ফাঁকাই পড়ে আছে। শুক্রবার রাজধানীর বেশ কয়েকটা ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা যায়, যেখানে গ্যাস নেই সেখানে জায়গায় লাইনও নেই। আবার যেসব স্থানে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানে দীর্ঘ লাইন দেখা যায়। ভুক্তভোগীরা বলছেন অনেকক্ষণ অপেক্ষার পর গ্যাস পাচ্ছেন চাহিদার তুলনায় একেবারেই সামান্য, যা তাদের ভোগান্তি বাড়াচ্ছে। অনেকে আবার বাধ্য হয়ে তেলেই গাড়ি চালাচ্ছেন, এতে খরচ বেড়েছে কয়েক গুণ। এদিকে গ্যাস সংকটের কারণে সড়কে নিজস্ব পরিবহনও অনেকটা কম দেখা গেছে। শুক্রবার হিসেবে মনে করলাম যে ফাঁকা থাকবে, তারপরেও 1 ঘন্টা লাগলো। আর গ্যাস ঢোকার কথা 600 650, গ্যাস ঢুকছে 295। আমি তো ভাড়ায় গাড়ি চালাই, 2 ট্রিপ মারবো, 2 ট্রিপ মারলে গ্যাস শেষে আবার এসে সিরিয়াল ধরতে হবে। 1 ঘন্টা সিরিয়াল দিয়া 100 টাকার গ্যাস পাইলাম। আমরা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারি না, কেননা আমাদের গ্যাস থাকেই না এখন বর্তমানে। 10 দিন পেরোলেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ, তাই দীর্ঘ হচ্ছে গ্রাহকদের ভোগান্তি। গ্যাস সংকটের খবর জানবো। রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কোথাও দীর্ঘ লাইন আবার কোথাও ফাঁকাই রয়েছে ফিলিং স্টেশনগুলো। তেজগাঁওয়ের অবস্থা কি দেখছেন? গ্যাস সরবরাহ রয়েছে কিনা জানাবেন। সারিকা 21 জুলাইয়ের পর থেকে যে সংকট তৈরি হয়েছে গ্যাসের, সেই সংকট বলা যায় যে তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। এবং আজকে শুক্রবার আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ইতিমধ্যে ঘুরেছি, দেখেছি, সেখানকার ভোগান্তি জানার চেষ্টা করেছি এবং যারা যানবাহন চালাচ্ছেন তাদের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলেছি। সবার মুখে একটাই যে ভোগান্তির যে চিত্র সেটি ফুটে উঠেছে। বর্তমানে আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এখানে ঠিক ভোরের পরে কিছুক্ষণ গ্যাস দেওয়া হয়েছিল এবং এরপরে এতক্ষণ পর্যন্ত বন্ধ ছিল। তারপর তারা বলছেন যে তারা অনেক কষ্ট করে এই গ্যাস আবার তারা এখানে জমা করেছেন এবং এখন আবারও এখানে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে। তবে গ্যাস দিলেও এখানে কিন্তু যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু যে গ্যাস দেয়া সেটি কিন্তু দেয়া সম্ভব হচ্ছে না। তার প্রেক্ষিতেই যারা চালক রয়েছেন তারা বলছেন যে তারা নানান রকম ভোগান্তিতে আছেন। অর্থাৎ যেখানে 1000 টাকার গ্যাস তাদের লাগতো, সেখানে তারা নিচ্ছেন মাত্র 100 টাকা 200 টাকার গ্যাস তারা নিচ্ছেন। এতে করে তাদের যে ভোগান্তির চিত্র সেটা কিন্তু স্পষ্ট। আমরা একটু জানতে চাইব যে আমরা এখানে যারা গ্যাস নিতে এসেছেন তাদের কাছ থেকে একটু জানতে চাইব যে তারা আসলে কেমন গ্যাস পাচ্ছেন এবং কি পরিমাণ গ্যাস এখানে রয়েছে। আপনারা তো মাঝখানে বন্ধ ছিল, এখন আবার দেওয়া শুরু করলেন, এখন কেমন দিতে পারতেছেন গ্যাস? এখন ওই আগের অবস্থায়, কেননা ওই বন্ধ রাখার পর যাটাই না আসছে ওটাই আমরা দিতেছি। তারপরে মনে করেন যে এটা গ্যাস আহন্তরে আসে নাই, লাইনে জমা করে জমাটুকু পাচ্ছেন তো? দিতেছি। আপনারা কি পাচ্ছেন? আপনারা আপনাদের চাহিদা মোতাবেক গ্যাস পাচ্ছেন? চাহিদা আপনি কত জায়গায় ঘুরে এখানে এসেছেন? আমি 4 জায়গায় ঘুরে এই জায়গায় এসেছি। কতক্ষণ পর্যন্ত ঘুরতেছেন? 4 ঘন্টা। 4 ঘন্টা ধরেই শুধু রাস্তা রাস্তায় ঘুরে এখানে আসছেন। এখানে এসে এখন চাহিদা মোতাবেক পাবে? এই যে এখন বলতেছে যে আপনার এই সিএনজি রিটেস্টের পেপার না থাকলে গ্যাস দিব না। নানা দেখতে পাচ্ছেন আমরা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা সর্বাত্মক চেষ্টা করছেন গ্যাস দেওয়ার জন্য। অপরদিকে যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছেন যে বেশ কয়েকটি জায়গায় ঘুরে এসেও চাহিদা মোতাবেক গ্যাস পাচ্ছেন না। এতে তাদের যে ভোগান্তির চিত্র সেটি একেবারে স্পষ্ট। সারিকা, আরেক ধন্যবাদ আপনাকে। আমরা গাজীপুরে গ্যাস সংকট পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আপনি একটা ফিলিং স্টেশনে আছেন, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? সারিকা, ঢাকার তুলনায় গাজীপুরের গ্যাস পরিস্থিতি কিন্তু অনেকটাই ভালো। কারণ আজকে শুক্রবার গাজীপুরে যত শিল্প কারখানা আছে প্রায় অধিকাংশ শিল্প কারখানায় কিন্তু বন্ধ রয়েছে। আর এই কারণে যে সমস্ত ফিলিং স্টেশন রয়েছে সবগুলো সিএনজি স্টেশনে কিন্তু আমরা দেখছি আজকে গ্যাসের প্রেসার ভালো রয়েছে এবং যে সমস্ত যানবাহন আসছেন তারা কিন্তু অনায়াসে গ্যাস নিয়ে যাচ্ছেন এবং অধিকাংশ সিএনজি স্টেশনে কিন্তু তেমন কোনো ভিড় নেই এবং মোটামুটি 2-3টা গাড়ি এবং 4টা
চারটা পাঁচটা এরকম গাড়ি কিন্তু জমা থাকে, তারপরে তারা সিরিয়ালি গ্যাস নিয়ে যেতে পারছেন। তো আমরা বিভিন্ন যারা চালক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আজকে সবকিছুই কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। যদি আপনি দেখছেন এই যে সিএনজি স্টেশনটিতে আমি রয়েছি, এই মুহূর্তে কিন্তু এই সিএনজি স্টেশনে মাত্র 3টা গাড়ি রয়েছে। আমরা সিএনজি স্টেশনের যারা অপারেটর রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন গত এই সপ্তাহের মঙ্গলবার বুধবারও কিন্তু আসলে এই যে সিএনজি স্টেশনটি রয়েছে সেখানে প্রেশার ছিল 110, 90, 100 এর ভিতরে, কিন্তু আজকে আমরা যেটি দেখেছি এই সিএনজি স্টেশনের যে প্রেশার, সে প্রেশার কিন্তু রয়েছে 180, সেটি আমাদেরকে বলেছে। তো এমন যদি পরিস্থিতি থাকে তাহলে হয়তো গ্যাসের সংকট তেমন তাদের কাছে মনে হচ্ছে। তবে তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে তারা সর্বাত্মক চেষ্টা করেছে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। রাজধানী তেজগাঁও এবং গাজীপুর থেকে গ্যাস সংকট পরিস্থিতির খবর জানছিলাম। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পৌঁছেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গোর। দুপুরে কক্সবাজার পৌঁছান তিনি। জেলা প্রশাসন ও শরণার্থী কমিশনের তথ্য মতে সার্জিও গোর শুরুতে 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করবেন। পরে ডব্লিউএফসির ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার এবং আইআরসির হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে তার। বিকেলে শরণার্থী কমিশনের সাথে বৈঠক করে ঢাকায় ফিরবেন সার্জিও। রোহিঙ্গাদের ফান্ড সংকটের সময় মার্কিন প্রেসিডেন্টের দূতের এই সফরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সার্জিও করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের বিষয়ে আরও খবর জানবো। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম নিহাত, সার্জিও গোরের সারাদিনের কর্মসূচি নিয়ে জানছিলাম, আরও বিস্তারিত জানবো এবং তার সফর ঘিরে নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। তিনি আসলে কিছুক্ষণ আগে কক্সবাজার এয়ারপোর্টে তিনি অবতরণ করেছেন, সেখান থেকে সরাসরি উখিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রথমে আমরা যেটি জেনেছি যে ক্যাম্প 4-এর একটি রেজিস্ট্রেশন সেন্টারে যাবেন, সেখানে রেজিস্ট্রেশন কার্যক্রমগুলো পরিদর্শন করবেন। এখানে নতুন করে আসা এবং রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নেওয়া শিশুদের রেজিস্ট্রেশন করা হয়। সেখানে রেজিস্ট্রেশন সেন্টারে যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলার পরে তিনি ডব্লিউপির একটি ফুড ডিস্ট্রিবিউশন সেন্টারে যাবেন। সেখানে বিতরণ কার্যক্রম দেখার পরে তাদের সাথে কথা বলবেন এবং সেখানে আপনি জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে অর্থনৈতিক সংকটটা অনেক চরম আকারে পৌঁছেছে এবং আগে যেখানে $12 করে প্রতি জনকে দেওয়া হতো সেখানে এখন অনেকখানি কমিয়ে আনা হয়েছে এবং 3 ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হচ্ছে অর্থ সংকটটা মোকাবেলা করার কারণে। সেটি তিনি আজকে সরাসরি দেখবেন। একই সাথে হাসপাতালের কার্যক্রম দেখার কথা রয়েছে এবং বেশ কিছু সেবা দানকারী প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম দেখে তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন। অবস্থান করার পরে বিকেলের দিকে শরণার্থী কমিশনের সাথে একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে হয়তো তিনি জানাবেন যে রোহিঙ্গাদের নিয়ে তাদের কি পরিকল্পনা, অথবা রোহিঙ্গা ক্যাম্পে বর্তমানে যে রোহিঙ্গাদের অর্থ সংকট রয়েছে সেই অর্থ সংকটে যুক্তরাষ্ট্র কতটা ভূমিকা রাখবে সেই বিষয়ে হয়তো আলাপ হবে। এবং গণমাধ্যমের সাথে কথা বলার কোনো শিডিউল না থাকলেও আমরা চেষ্টা করব তার সঙ্গে কথা বলার, কারণ আপনি জানেন যে বর্তমান সময়টা প্রত্যাবাসনের জন্য অত্যন্ত আলোচনায় থাকা একটি সময়। কারণ 2 দিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত নিতে রাজি হয়েছে। যদিও এই বিষয়ে শরণার্থী কমিশন বা বাংলাদেশ সরকারের কাছে তেমন কোনো তথ্য নেই, কিন্তু যদি সত্যিকার অর্থে এই প্রত্যাবাসন হয় সেক্ষেত্রে আমেরিকার ভূমিকা কি থাকে, কারণ এই তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার উপর কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনটা অনেকটাই ঝুলে আছে। ফলে তারা কি ধরনের বা কিভাবে চাই সেটির উপর নির্ভর করছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। এবং আজকে সফরকে ঘিরে মূলত একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে প্রত্যাবাসন, দুটি কিন্তু প্রত্যাশা রয়েছে। সারিকা। আজিম নিহাত, ধন্যবাদ আপনাকে। সার্জিও গোরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন নিয়ে জানছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণার পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন। দীর্ঘদিন নানা জটিলতায় আটকে থাকা প্রত্যাবাসন প্রক্রিয়া আদৌ শুরু হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা রয়েছে। আর নতুন এই ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে রোহিঙ্গা নেতারা বলছেন রোডম্যাপ ছাড়া প্রত্যাবাসন নিয়ে আশাবাদী নন তারা। বছরের পর বছর ধরে কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে নানা অনিশ্চয়তা মাথায় নিয়ে থাকছে প্রায় 15 লাখ রোহিঙ্গা। 2018, 19 ও 20 সালে একাধিকবার প্রত্যাবাসনের ঘোষণা এলেও একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় মিয়ানমারে ফেরেনি। এমন পরিস্থিতিতে বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন বাংলাদেশ থেকে প্রায় 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। তার এই ঘোষণার পর আবারও সামনে এসেছে প্রত্যাবাসনের বিষয়টি।
তবে এটা মিয়ানমারের নতুন কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন রোহিঙ্গা নেতারা। বাকি আছে যে মালয়েশিয়া তাদের বাংলাদেশত ইনরে খনমাসর খন তারিখত খেলিয়া লজে দি আনার কান গ্যারান্টি দিয়া উরিব রোহিঙ্গিয়ার দেশ তো মগল হলে ইয়ার কান তো রোহিঙ্গিয়ার খন জায়গা লজে রাখিব দে সিয়ান খেলিয়ার গড়া উরিব আয় বুঝি দিন কেসুনো বানাগর দে দুনিয়া তো আর বেলা। অবশ্য মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ধীরে ধীরে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ সরকার এই তৎপরতা অব্যাহত রাখবে। এই বাকি যে রোহিঙ্গাগুলো আছে এদেরকে তাদের দেশে ফেরত নেবে। বাংলাদেশের দীর্ঘদিনের যে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা, এর বড় অন্তরায় ছিল মিয়ানমারের অনীহা। যদি মিয়ানমার এটা সম্মত হয়ে থাকে তাহলে এটিকে বাংলাদেশের ক্ষেত্রে এখন প্রয়োজন হচ্ছে একে একটি টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসা। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর প্রত্যাবাসন নিয়ে তার দেশে কথা বললেও এ বিষয়ে এখনো কোনো তথ্য নেই শরণার্থী কমিশনে। যেখান থেকে ঘোষণা আসুক না কেন, যদি কার্যকরীভাবে সেটা করার জন্য আমাদেরকে বলা হয়, আমরা প্রস্তুত আছি এবং আমরা প্রত্যাবাসনের জন্য রেডি আছি। এর আগে বাংলাদেশ নাগরিকত্ব যাচাইয়ের জন্য মিয়ানমারের কাছে 8,29,000 রোহিঙ্গার তালিকা পাঠায়। গেল জুন পর্যন্ত দেশটি 3,93,000 জনের তালিকা যাচাই শেষে 2,83,000কে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকার করে। 1 লাখেরও বেশি রোহিঙ্গাকে দেয়নি স্বীকৃতি, যদিও বাছাই বাকি আছে 4 লাখের বেশি। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি কখনো সম্মান বয়ে আনে না। প্রধানমন্ত্রীর ইশারায় সব বন্ধ হলেও চাঁদাবাজি বন্ধ হয় না কেন, এমন প্রশ্ন রাখেন সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারি দলের লোকেরা সব জায়গায় চাঁদাবাজিতে জড়িত। যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, গণভোটের গণরায় বাস্তবায়নে গড়িমসি চলছে। বলেন, গণরায়কে অস্বীকার মানে দেশের জনগণকে অপমান করা। এক কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পো স্ট্যান্ডার্ড চাকরি, কি চাকরিটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিতে এই দেশের জনগণ ঘৃণা করে। আজ সিলেটের 3 উপজেলায় পদযাত্রা করার কথা রয়েছে এনসিপির। এরই মধ্যে বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিকেল 3টায় কোম্পানিগঞ্জ থানা বাজারে প্রথম পদযাত্রা হওয়ার কথা। এরপর গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আলাদা 2টি পদযাত্রায় অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতারা। গতকাল সিলেটের গোলাপগঞ্জে পদযাত্রা শেষে এনসিপি নেতাদের গাড়ি বহরের ওপর হামলা ও ভাঙচুর হয়। এদিকে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে সার্জিস আলম সহ 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 40 থেকে 50 জনের বিরুদ্ধে অভিযোগ করেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন রুকন। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে 5 আগস্ট পল্টনে মহাসমাবেশের ডাক দিয়েছে 11 দলীয় ঐক্য। আমরা শুনলাম ছিনতাইয়ের মামলা, আসলে ছিনতাই একটা হয়েছে। ছিনতাইটা কি হয়েছে? তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের ছিনতাই হয়েছে, কিন্তু ছিনতাইটা তারা করেছে, ছাত্রদল যে এটা করেছে। কতটা অথর্ব হলে এত মান সম্মান চলে যাওয়ার পরে আবার এমন একটা কাজ করে যেটা দিয়ে মানুষের কাছে হাসির খোরাক হয়। এখানে মামলাবাজি করবে, উনি টেন্ডারবাজি করবে, দুর্নীতি করবে, সন্ত্রাস করবে, মানে যা মন চায় তা করবে। উনি 200 সিট পাইছে, কিন্তু এই সব কিছু তো একটা দিন শেষ হবে, তখন উনি কই যাবে? আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে। সকালে ঝিনাইদহ শহরের ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে একথা বলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন 133টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়েছে। আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। জুলাই সনদের আলোকে সংস্কার এগিয়ে নিয়ে যেটাগুলো সংশোধন করা দরকার আমরা সেগুলো সংশোধন করব। অতীতের রাষ্ট্র গঠনের সব থেকে বড় সমস্যা ছিল ফরমাইশে বুদ্ধিজীবীরা।
প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এ মন্তব্য করেছেন। রাজধানীতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ডক্টর মোবাশ্বের হাসানের কর্তৃত্ববাদের বয়ান বইয়ের মোড়ক উন্মোচনে ডক্টর তিতুমির অভিযোগ করেন, অতীতের তথ্য উপাত্ত বিকৃত করা হয়েছে, একই সাথে শেষ করে দেয়া হয়েছে জনগণের আকাঙ্ক্ষা, যার মাধ্যমে টিকেছিল বিগত 17 বছরের দুঃশাসন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য কাজ করছে সরকার। আশা প্রকাশ করেন, যা কিছুই হোক কাঙ্ক্ষিত পাবে দেশ জনগণ। কোন ধরনের জনগণের সাথে সম্পর্ক যুক্ত এবং এমন একটা তাবেদারি ব্যবস্থার যে মূল ১/১১ শুরু করেছিল, গত 15 বছরের যে অবস্থাটা গেছে সেটাকে স্বাভাবিক অবস্থা হিসাবে এখন আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এটি আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আশা করি আমরা একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে একথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সংসদীয় কমিটি তাদের প্রতিবেদন লোকসভায় উপস্থাপন করে। প্রতিবেদনে পররাষ্ট্র বিষয়ক কমিটির সুপারিশ ও পর্যবেক্ষণের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরা হয়। জানানো হয়, বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। এছাড়া চলতি বছর শেষ হতে যাওয়া গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের সাথে অবিলম্বে আলোচনা শুরুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গেল এক দশকে শিল্প বিপ্লব পূর্ব সময়ের তুলনায় বাংলাদেশে 1.28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে, দক্ষিণ এশিয়ায় বর্তমানে যে তাপপ্রবাহ দেখা যাচ্ছে তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি তীব্র। তাপপ্রবাহজনিত কারণে শ্রম উৎপাদনশীলতা কমে যাওয়ায় 2024 সালে বাংলাদেশের অর্থনীতিতে আনুমানিক 130 থেকে 180 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে, যা দেশের মোট জিডিপির 0.3 থেকে 0.4% সমান। আর যখন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন এই অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও দ্রুত বৃদ্ধি পায়। বাংলাদেশে 2025 সালে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রায় 5,50,000 এসি বিক্রি করেছে, যা 5 বছর আগের তুলনায় 3 গুণ বেশি। খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যাপক মোহাম্মদ রেজওয়াল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের 237তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, জুন মাসে এক ছাত্রী অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন। এতে সাময়িকভাবে বরখাস্ত করা হয় ওই শিক্ষককে। তদন্তের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। এদিকে বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পুনর্মূল্যায়নে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 30 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।